রাস্তা ছাড়ো তোমরা। না, আমি ছাড়বো না। চাঁদপুর জেলার মাধবপুর গ্রাম। দিনের আলোয় এই গ্রাম যতটা স্নিগ্ধ, কালবৈশাখীর মেঘ জমলে ততটাই নিষ্ঠুর হয়ে ওঠে। আজ বিকেলের আকাশটা যেন কোনো এক অশুভ সংকেত দিচ্ছে। ২৮ বছর বয়সী মেহেরিন দ্রুত পা চালাচ্ছে। খালার বাড়ি থেকে ফেরার পথে আবহাওয়া এমন রুদ্রমূর্তি ধারণ করবে সে ভাবেনি। তার হালকা গোলাপি সুতি শাড়িটা বাতাসের ঝাপটায় অবাধ্য হয়ে উঠছে। বাঁশঝাড়ের ভেতর দিয়ে বয়ে যাওয়া বাতাসের হাহাকার শব্দে মনে হচ্ছে প্রকৃতি আজ কোনো এক বিভীষিকার আগাম বার্তা দিচ্ছে। মাধবপুরের এই নির্জন কাঁচা রাস্তাটির দুই পাশে ঘন জঙ্গল আর বাঁশবন। হঠাৎ আকাশের বুক চিরে এক ঝলক বিজলি ঝিলিক দিয়ে উঠল। সেই ক্ষণস্থায়ী নীলচে আলোয় মেহেরিন দেখল সামনে ৪টে কালো মূর্তি। ৪জন যুবক মাঝ রাস্তায় আড়াআড়িভাবে দাঁড়িয়ে আছে। তাদের চোখে মায়া নেই, আছে এক আদিম ও বিভৎস ক্ষুধা। রাকিব ২৯ ছিল সবার আগে। ঠোঁটের কোণে ঝুলে থাকা আধকুড়া সিগারেটটা মাটিতে ফেলে দিয়ে সে একটা পৈশাচিক হাসি দিল। রাকিবের চাহনি মেহেরিনের পুরো সত্তাকে যেন বিষাক্ত করে তুলল। সে কর্কশ গলায় বলল, কি গো আপা, এই তুফানের মধ্যে একা একা কই যান? ভিজে তো দেখি একদম জবুথবু অবস্থা। এই নির্জন রাস্তায় একা একা হাঁটা কি ঠিক? শরীরটা তো দেখি থরথর করে কাঁপছে। সজীব ২৭ তার পাশে দাঁড়িয়ে বিশ্রী এক শব্দ করে উঠল। সে মেহেরিনের দিকে এক পা এগিয়ে এসে বলল, আহারে, শাড়িটা তো ভিজে গায়ের সাথে লেপটে গেছে, যে নকশা করার আর বাকি নাই। এই অবস্থায় যাওয়ার চেয়ে চলেন ওই পরিত্যক্ত টিনের ঘরটায় একটু আশ্রয় নিই। আমরা তো আছি আপনার দেখাশোনা করার জন্য, ভয় কি? মেহেরিনের বুকের ভেতরটা তখন হাতুড়ি পেটাচ্ছিল। সে জানত এই ৪টে হায়নার নজর তার উপর স্থির হয়ে আছে। সে কাপা কাপা গলায় কিন্তু যথেষ্ট দৃঢ় স্বরে বলল, রাস্তা ছাড়ো তোমরা, আমি ভালো বাড়ির মেয়ে, আমাকে গ্রামের সবাই চেনে। একটা ঝামেলা হলে তোমাদের হাড় আস্ত থাকবে না। মেহেরিনের এই প্রতিবাদ যেন জ্বলন্ত আগুনে ঘি ঢালল। তানভীর নামে বেপরোয়া ছেলেটা খিলখিল করে হেসে উঠল। সে এগিয়ে এসে মেহেরিনের ওড়না টেনে ধরার চেষ্টা করল। মেহেরিন ছিটকে পিছিয়ে গেল। তানভীর দাঁত কিরমির করে বলল, গ্রামের মানুষ চিনলে তো এই ঝড়ের শব্দে তোর আকাশ ফাটানো চিৎকার কি কারো কানে পৌঁছাবে রে? এখানে আজ তুই একলা আর আমরা ৪জন। আমাদের কথা না শুনলে কিন্তু ফল ভালো হবে না। ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড শব্দে একটা বাজ পড়ল। চারদিকের নিস্তব্ধতাকে খান খান করে দিয়ে শুরু হল অঝোর ধারায় বৃষ্টি। মেহেরিনের চুলের ডগা বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সে দেখল মাহিম এতক্ষণ চুপচাপ থাকলেও এখন তার পকেটে থাকা ফোল্ডিং চাকুটা বের করে খেলছে। মাহিমের নিস্পৃহ পাথুরে চোখের দিকে তাকিয়ে মেহেরিনের আত্মা কেঁপে উঠল। সে বুঝতে পারল এরা আজ কোনো দয়া দেখাবে না। এরা মানুষ নয়, এরা তৃষ্ণার্ত শিকারী। রাকিব হঠাৎ মেহেরিনের হাতটা সজোরে জাপটে ধরল। তার হাতের কর্কশ স্পর্শ মেহেরিনের চামড়ায় যেন বিষ ঢেলে দিল। মেহেরিন চিৎকার করে উঠল, ছাড় আমাকে, অমানুষের দল, তোদের লজ্জা করে না? রাকিব তাকে এক প্রকার টেনে হিঁচড়েই রাস্তার ধারের সেই জীর্ণ টিনের ঘরটার দিকে নিয়ে যেতে লাগল। কাদামাখা রাস্তায় মেহেরিনের পায়ের স্যান্ডেলটা খুলে গেল, কিন্তু সেই ব্যথার চেয়েও বড় হয়ে দেখা দিল আসন্ন সর্বনাশের এক তীব্র আতঙ্ক। মেহেরিন মনের কোণে তখনও এক বিন্দু সাহস জমিয়ে রাখছিল। সে জানত শারীরিক শক্তিতে সে এই ৪টে জানোয়ারের সাথে পারবে না। তাকে বাঁচতে হবে, আর এই জানোয়ারগুলোকে শেষ করার জন্য লড়াই করতে হবে। সে কৌশলে তার ব্যাগের চেনটা একটু খুলে ফোনের রেকর্ডিং বাটনটা চেপে দিল। ঝড়ের শব্দে প্রকৃতির আর্তনাদ আর মেহেরিনের ভেতরের হাহাকার যেন এক হয়ে মিশে গেল সেই অন্ধকার রাতের প্রথম অধ্যায়ে। মেহেরিনের মনে হল এই কালবৈশাখী শুধু প্রকৃতিকে নয়, তার অস্তিত্বকেও লণ্ডভণ্ড করে দিতে চাইছে। কিন্তু সে কি হার মানবে, নাকি এই ধ্বংসস্তূপ থেকেই জন্ম নেবে এক নতুন আগ্নেয়গিরি? পরিত্যক্ত টিনের ঘরটার দরজা যখন বিকট শব্দে বন্ধ হল, মেহেরিনের মনে হল পৃথিবীটা এক নিমিষে তার জন্য ছোট হয়ে এসছে। জরাজীর্ণ টিনের চালের ওপর বৃষ্টির শব্দগুলো যেন সহস্র তলোয়ারের আঘাতের মতো বাজছিল। ঘরের ভেতরটা স্যাঁতসেঁতে, বাতাসের সাথে মিশে আছে মরচে ধরা লোহা আর বিড়ি মদের এক উৎকট গন্ধ। রাকিব মেহেরিনকে মেঝের এক কোণে ছুঁড়ে ফেলল। কাদা আর আবর্জনায় মেহেরিনের ভিজে শাড়িটা নোংরা হয়ে গেল, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। তার সমস্ত অস্তিত্ব তখন একটাই সংকেত দিচ্ছিল, বিপদ, এক চরম বিভীষিকা। সজীব একটা দেশলাই জ্বালিয়ে মোমবাতি ধরাল। সেই হলদেটে কাপা আলোয় ৪জনের ছায়াগুলো দেয়ালে বিশাল শকুনের মতো ফুটে উঠল। রাকিব মেহেরিনের দিকে ধীর পায়ে এগিয়ে এলো, তার চোখে লালসা আর হিংস্রতার এক বিভৎস মিশ্রণ।
মেহরিন দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। তার শরীরের প্রতিটি পেশি তখন কাঁপছে, কিন্তু চোখের মনই স্থির। তার ব্যাগের ভেতরে গোপনে ফোনটি তখন রেকর্ড করছে তাদের প্রতিটি পৈশাচিক কথা। রাকিব ধমক দিয়ে বলল, কিরে, বড় বড় বুলি আওড়াচ্ছিলিস রাস্তায়? এখন ডাক তোর গ্রামবাসী আর বাপের বাহিনীকে, দেখি কে আসে এই তুফানে তোরে রক্ষা করতে। সজীব পাশ থেকে পৈশাচিক এক হাসি দিয়ে বলল, আগে ওর তেজটা একটু ভাঙ রাকিব ভাই, এই যে শিক্ষিত শিক্ষিত ভাব নিয়ে চলে, এইটাই আমারে বেশি পোড়ায়। আজ তোর এই আভিজাত্যরে আমরা এই কাদার সাথে মিশাই দিমু, কাল সকালে তোর এই মুখ দেখানোর মতো জায়গা রাখুম না। মেহরিন হঠাৎ করেই অদ্ভুত এক শান্ত হয়ে গেল। সে জানত সরাসরি মোকাবিলায় সে পারবে না। সে মেঝের এক কোণে পড়ে থাকা একটা ভাঙা টিনের ধারালো টুকরো সন্তর্পণে হাতের মুঠোয় তুলে নিল। সে শান্ত কিন্তু হিমশীতল গলায় বলল, তোরা কি জানিস তোরা কার ওপর হাত দিচ্ছিস? এখনো সময় আছে, সরে দাঁড়াও। কাল সকালের সূর্যটা তোদের জেলের ভাত খাইয়ে ছাড়বে, এখনো সময় আছে, পথ ছাড়। মেহরিনের এই দৃঢ়তা তানভীরের মতো বেপরোয়া ছেলেকে আরও ক্ষিপ্ত করে তুলল। সে লাফ দিয়ে এসে মেহরিনের চুলের মুঠি ধরে হ্যাচকা টান দিল। চোখের সামনে এক মুহূর্তের জন্য সব অন্ধকার হয়ে গেল। তানভীর দাঁত কিড়মিড় করে বলল, অনেক জ্ঞান দিশোস, এখন আমাদের কথা শোন, আমরা যা চাই তা না দিয়ে তুই যাবি কই? রাকিব গর্জে উঠল, হারামজাদি, তোর এত বড় সাহস! আজ তোরে শেষ না করলে আমাদেরই বিপদ। এরপর শুরু হলো এক অসম ও অমানবিক মানসিক এবং শারীরিক যন্ত্রণার প্রহর। মেহরিন লড়াই করল তার সর্বশক্তি দিয়ে। না, আমি ছাড়বো না। তুই তোকে শিক্ষা দিতে হবে। কোনোদিন না। প্রতিটি আঘাত, প্রতিটি অপমান তার শরীরের কোষে কোষে তীব্র জ্বালা ধরিয়ে দিচ্ছিল। সে চিৎকার করল, কিন্তু সেই চিৎকার টিনের চালে বৃষ্টির প্রচণ্ড শব্দের নিচে চাপা পড়ে গেল। অনেকক্ষণ পর ঘরটা নিস্তব্ধ, কেবল টিনের চাল দিয়ে পানি পড়ার টপ টপ শব্দ শোনা যাচ্ছে। চারজন যুবক হাঁপাচ্ছে। তারা ভেবেছিল মেহরিন হয়তো ভেঙে পড়বে, প্রাণ ভিক্ষা চাইবে, কিন্তু মেহরিন নিস্তব্ধ হয়ে মেঝেতে পড়েছিল। তার চোখ দুটো খোলা, সেখানে কোনো পানি নেই, কেবল এক ভয়াবহ আগুনের আভা। রাকিব প্যান্টের বেল্ট বাঁধতে বাঁধতে বলল, চল এখান থেকে, এই আপদ্রে এখানে রাইখে লাভ নাই। ও কোনোদিন এই লজ্জার কথা কারো কাছে বলবে না। গ্রামের মাইয়ারা ইজ্জত গেলে মুখ খোলে না, বললেই তো ওর সমাজ শেষ, চাকরি শেষ। তারা ঘর থেকে বের হওয়ার সময় একবারও পেছনে ফিরে দেখেনি। তারা জানত না মেহরিনের হাত তখন অন্ধকারের ভেতর তার সেই ব্যাগটার দিকে এগোচ্ছে। মেহরিন কাঁপা হাতে ব্যাগ থেকে ফোনটা বের করল। রেকর্ডিং এখনও চলছে, প্রতিটি গালি, প্রতিটি হুমকি সেখানে সংরক্ষিত। সে দেয়াল ধরে কোনো মতে সোজা হল। তার আলুথালু বেশ, কাদামাখা শরীর, সবকিছুই তাকে মনে করিয়ে দিচ্ছিল এই অভিশপ্ত রাতের কথা। সে জানালার বাইরে তাকিয়ে থাকা অন্ধকারের দিকে লক্ষ্য করে ফিসফিস করে বলল, তোরা ভাবছিস আমি মুখ খুলব না? তোরা জানিস না তোরা কার অস্তিত্বে আঘাত করেছিস? আমি মেহরিন সুলতানা, আজ থেকে তোদের মরণকাল শুরু হল। রাতভর চলা সেই কালবৈশাখীর তাণ্ডব সকাল হতেই এক অদ্ভুত শান্ত রূপ নিয়েছে। কিন্তু মাধবপুর গ্রামের বাতাস আজ অন্য দিনের মতো হালকা নয়, সেখানে এক ভারী গুমট ভাব বিরাজ করছে। মেহরিন যখন বাড়ি ফিরল, তার মা দরজা খুলেই আঁতকে উঠলেন। মেয়ের আলুথালু বেশ, কাদামাখা পা আর পাথর হয়ে যাওয়া চোখ দেখে মায়ের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। মেহরিন কোনো কথা বলল না, মায়ের কান্নাকাটিকে উপেক্ষা করে নিজের ঘরে ঢুকে দরজা আটকে দিল। ঘরের নিস্তব্ধতায় মেহরিন আয়নার সামনে দাঁড়াল। আয়নার সেই প্রতিবিম্বটা যেন তার নিজের নয়, বরং এক অচেনা ধ্বংসস্তূপের। কিন্তু তার চোখের মনি কাঁপছে না, সেখানে কোনো অসহায় নারীর আরতি নেই, বরং আছে এক বিধ্বংসী বিচারকের তেজ। সে ধীরস্থিরভাবে তার ব্যাগ থেকে মোবাইল ফোনটি বের করল, কাঁপতে থাকা আঙুলে রেকর্ডিংটি সেভ করল। ফোনের স্পিকারে যখন সেই 4 পিশাচের কণ্ঠ আর অট্টহাসি বেজে উঠল, মেহরিনের চোয়াল শক্ত হয়ে এল। সে আজ ভুক্তভোগী নয়, সে আজ নিজেই এক আদালত। সেদিন দুপুর 2টো চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বিশাল কালো রঙের সরকারি গাড়ি এসে থামল। অফিসের পিয়ন থেকে শুরু করে বড় বাবুরা অবাক হয়ে দেখলেন তাদের জেলার সর্বোচ্চ কর্মকর্তা জেলা ম্যাজিস্ট্রেট মেহরিন সুলতানা আজ অফিসে এসেছেন এক সম্পূর্ণ ভিন্ন রূপে। চোখে কালো চশমা, পরনে সাদা ফরমাল সালোয়ার কামিজ আর চলনে এক তীব্র গাম্ভীর্য।
কেউ কল্পনাও করতে পারেনি গতরাতে যে মেয়েটি মাধবপুরের কাদামাখা রাস্তায় একলা লড়ছিল সেই এই জেলার দণ্ডমুণ্ডের কর্তা। মেহেরিন নিজের চেম্বারে ঢুকে ধপ করে বসল। তার টেবিলের ওপর রাখা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নেমপ্লেটটা যেন আজ আরও উজ্জ্বল দেখাচ্ছে। সে ইন্টারকমে কমান্ড দিল, পুলিশ সুপারকে এক্ষুনি আমার রুমে পাঠান, আর মাধবপুর থানার ওসিকেও লাইনে দিন। 10 মিনিটের মাথায় এসপি মাহমুদুল হাসান রুমে ঢুকলেন। মেহেরিনের বিধ্বস্ত চেহারার আভাস চশমার আড়ালে থাকলেও তার কণ্ঠস্বর ছিল ইস্পাতের মতো শক্ত। মেহেরিন কোনো ভূমিকা না করে মোবাইলটা টেবিলের ওপর সজোরে রাখল। এসপি সাহেব, এই অডিওটা শুনুন, আর শুনে আমাকে জানান আপনার এলাকায় আইনের শাসন কি এভাবেই চলে, নাকি অপরাধীরা মনে করে রাতের অন্ধকার তাদের বাবার রাজত্ব। রেকর্ডিংটা শুরু হতেই এসপির মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাকিবের অকথ্য দম্ভ আর সজীবের বিভৎস হাসি যখন স্পিকারে বাজছিল, এসপির হাতের মুঠি শক্ত হয়ে এল। তিনি অবিশ্বাস্য চোখে তাকালেন মেহেরিনের দিকে। মেহেরিন চশমাটা খুলল। তার চোখের নিচের কালচে দাগ আর স্থির আগুনের মতো দৃষ্টি দেখে এসপি শিউরে উঠল। মেহেরিন শান্ত, কিন্তু প্রতিটি শব্দে হুল ফুটিয়ে বলল, ওরা জানত না ওরা কাকে আক্রমণ করছে। ওরা ভেবেছিল আমি এক অসহায় গ্রামের মেয়ে, লোকলজ্জার ভয়ে মুখ খুলব না। ওরা ভেবেছিল আমার ইজ্জত আমার দুর্বলতা। কিন্তু আমি চাই ওরা বুঝুক ওরা রাষ্ট্রের ওপর হাত দিয়েছে। আমি কোনো ব্যক্তিগত প্রতিশোধ চাই না। আমি চাই প্রতিটি অভিযুক্ত যেন এমনভাবে শাস্তি পায় যাতে এই জেলায় আর কোনো অপরাধী কোনো মেয়ের দিকে তাকাতে সাহস না পায়। এসপি মাহমুদুল গর্জে উঠলেন, ম্যাডাম, আপনি হুকুম দিন, আজ রাত পোহানোর আগে ওদের কোনো হদিশ পাওয়া যাবে না। মেহেরিন টেবিল চাপড়ে বলল, না, আমি চাই ওদের বিচার হবে প্রকাশ্য আদালতে, সবার সামনে। ওদের দম্ভ যেন জেলের 4 দেওয়ালের ভেতর তিল তিল করে পচে মরে। আমি ডিসি হিসেবে নয়, একজন সাধারণ ভুক্তভোগী নাগরিক হিসেবে মামলা লড়ব। কিন্তু প্রশাসনের পুরো শক্তি যেন আজ থেকেই ওই গ্রামে টের পাওয়া যায়, কোনো ছাড় নয়। সেদিন বিকেলে মাধবপুর গ্রামে যখন 4টা বড় পুলিশের ট্রাক একসাথে সাইরেন বাজিয়ে ঢুকল, পুরো গ্রাম থমকে গেল। রাকিব আর সজীব তখনও বাজারের চায়ের দোকানে বসে নিজেদের বাহাদুরি নিয়ে ফিসফাস করছিল। পুলিশের গাড়ি তাদের সামনে এসে থামতেই রাকিবের পিলে চমকে গেল। গাড়ির দরজা খুলে নামলেন স্বয়ং এসপি। তিনি এগিয়ে গিয়ে রাকিবের কলার ধরে একটা হ্যাচকা টান দিলেন। রাকিব তোতলাতে তোতলাতে বলল, স্যার, কি হয়েছে? আমরা তো কিছু করিনি। এসপি তার গালে এক বিশাল থাপ্পড় বসিয়ে বললেন, কিছু করিসনি? তুই জানিস তুই কার গায়ে হাত দিয়েছিস? যাকে কাল রাতভর অপমান করেছিস সে এই জেলার ডিসি। তুই বাঘের ঘরে ঢুকে বাঘিনীকে চিমটি কেটেছিস রে অমানুষ। রাকিবের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। গ্রামের শত শত মানুষের সামনে তাদের পশুর মতো টেনে হিচড়ে ভ্যানে তোলা হলো। কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। গ্রামের মানুষ দেখল পুলিশের বহরের পেছনে থাকা সেই কালো গাড়ি থেকে নামছেন মেহেরিন। তার চাউনিতে এখন আর মায়া নেই, আছে খুনি এক তেজ। সে রাকিবের কাছে গিয়ে দাঁড়াল। রাকিবের চোখ তখন আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসছে। মেহেরিন নিচু গলায় বলল, কাল রাতে তোর অন্ধকার ছিল, আজ থেকে আমার সূর্য। চিনে রাখ, আমি মেহেরিন সুলতানা। খেলা তো কেবল শুরু। চাঁদপুর জেলা আদালতের করিডোরে আজ তিলধারণের জায়গা নেই। সাধারণ মানুষের ভিড়, সাংবাদিকদের ক্যামেরা আর পুলিশের কড়া নিরাপত্তা, সব মিলিয়ে এক থমথমে পরিবেশ। মাধবপুরের সেই 4 যুবক রাকিব, সজীব, তানভীর ও মাহিমকে যখন হাতকড়া পরিয়ে প্রিজন ভ্যান থেকে নামানো হলো, তখন তাদের চোখে আর সেই রাতের পৈশাচিক দম্ভ ছিল না। সেখানে ছিল কেবল ধরা পড়ে যাওয়ার এক দিশেহারা আতঙ্ক। কোর্টরুমের ভেতর বিচারক আসনে বসার পর মামলার কার্যক্রম শুরু হল। অভিযুক্তদের পক্ষে নামী এক আইনজীবী দাঁড়িয়ে সোয়াল শুরু করলেন। তিনি কৌশলে মেহেরিনের সামাজিক মর্যাদাকে ব্যবহার করে মামলাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করলেন। তিনি বললেন, মাইলর্ড, আমার মুক্কেলরা সাধারণ গ্রামের ছেলে। এমনও তো হতে পারে জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়া কোনো বিশেষ কারণে বা ভুল বোঝাবুঝির বশবর্তী হয়ে তাদের ফাঁসাতে চাইছেন। একজন উচ্চপদস্থ কর্মকর্তার কথার বিপরীতে এই সাধারণ ছেলেদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ কোথায়? কোর্টরুমে গুঞ্জন উঠল। ঠিক তখনই মেহেরিন সাক্ষী দেওয়ার জন্য কাঠগড়ায় এসে দাঁড়ালেন। আজ তিনি কোনো সরকারি পোশাকে নেই, বরং অত্যন্ত সাধারণ এক সুতি শাড়িতে এসেছেন, ঠিক যেমনটি ছিল সেই ঝড়ের রাতে। বিচারক তাকে বলার অনুমতি দিলে মেহেরিন শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, মাইলর্ড, আজ আমি এখানে ডিসি হিসেবে বিচার চাইতে আসিনি।
এসেছি সেই মেয়েটির হয়ে যাকে এক অন্ধকার রাতে এই 4 জন পশুর মতো ছিঁড়ে খেতে চেয়েছিল। তারা ভেবেছিল আমি সামাজিক সম্মানের ভয়ে চুপ থাকব, কারণ আমাদের সমাজের নারীর সম্মানকে তার দুর্বলতা হিসেবে দেখা হয়। কিন্তু আমি প্রমাণ করতে চাই, নারীর সম্মান তার শক্তি, তার লজ্জার বিষয় নয়। প্রতিপক্ষ আইনজীবী বাধা দিয়ে বললেন, আপনার কাছে প্রমাণ কি যে সেই রাতে এরাই ছিল? অন্ধকারে ভুল চেনা কি অসম্ভব নয়? মেহেরিন একটু হাসলেন। সেই হাসিতে ছিল হিমশীতল ঘৃণা। তিনি নিজের মোবাইল ফোনটি আদালতের কাছে পেশ করার অনুমতি চাইলেন। কিছুক্ষণ পরই রুমের স্পিকারে সেই রাতের রেকর্ডিংটি চালু হল। ঝড়ের শব্দকে ছাপিয়ে রাকিবের অকথ্য গালি, সজীবের বীভৎস হাসি আর মেহেরিনের সেই মরণপন্ন লড়াইয়ের আওয়াজ পুরো কোর্টরুমে আছড়ে পড়ল। রেকর্ডিংয়ে তানভীরের কণ্ঠ স্পষ্ট শোনা যাচ্ছিল, তোর সরকারি পদের ভাব আজ এই কাদার সাথে মিশিয়ে দেব। পুরো আদালত কক্ষ এক মরণোত্তর নীরবতায় ডুবে গেল। বিচারকের মুখ গম্ভীর হয়ে উঠল। অভিযুক্ত 4 জন তখন মাথা নিচু করে কাঁপছে। রাকিবের বাবা ভিড়ের মধ্য থেকে চিৎকার করে ক্ষমা চাইতে চাইলেন, কিন্তু বিচারক তাকে থামিয়ে দিলেন। মেহরিন বিচারকের দিকে তাকিয়ে বললেন, মাই লর্ড, ওই রাতে ওরা কেবল আমার শরীরকে নয়, রাষ্ট্রের আইনকেও অপমান করতে চেয়েছিল। ওরা ভেবেছিল অন্ধকার ওদের ঢাল। আমি চাই এমন এক দৃষ্টান্তমূলক শাস্তি যা প্রতিটি অপরাধীর মনে এই বার্তা দেয় যে রাত যতই অন্ধকার হোক, আইনের চোখ সব সময় খোলা থাকে। সাক্ষ্য প্রমাণ এবং ফোরেন্সিক রিপোর্টের ভিত্তিতে বিচারকের রায় দিতে বেশি সময় লাগল না। তিনি পেন হাতে নিয়ে রায়ের কপিতে সই করার আগে বললেন, এই আদালত মনে করে বিকৃত লালসায় যারা একজন নারীকে লাঞ্ছিত করে তারা সমাজের বিষ-ফোড়া। এদের ক্ষমা করা মানে ভবিষ্যতের আরও হাজারো অপরাধীকে উৎসাহিত করা। আদালত 4 জনকেই আমৃত্যু কারাদণ্ড এবং বড় অঙ্কের অর্থদণ্ডের আদেশ দিলেন। রায় শোনার সাথে সাথে সজীব মেঝেতে লুটিয়ে পড়ল, আর রাকিবকে পুলিশ যখন টেনে নিয়ে যাচ্ছিল সে পাগলের মতো চিৎকার করে বলতে লাগল, ম্যাডাম, মাপ করে দেন, আমরা জানতাম না আপনি এত বড় অফিসার। মেহেরিন তাদের দিকে ফিরেও তাকালেন না। তিনি কোর্টরুম থেকে বের হয়ে আসার সময় দেখলেন শত শত নারী আদালতের বাইরে দাঁড়িয়ে আছে। তাদের চোখে আজ ভয়ের বদলে এক নতুন আশার আলো। রায়ের পর কেটে গেছে বেশ কয়েক মাস। মাধবপুর গ্রামের সেই পরিত্যক্ত টিনের ঘরটি এখন আর নেই। মেহেরিনের নির্দেশে সেই পুরনো কাঠামোর ওপর গড়ে তোলা হয়েছে একটি ছোট পাঠাগার ও নারী কল্যাণ কেন্দ্র। গ্রামের মানুষের মুখে এখন আর সেই ঝড়ের রাতের বিভীষিকা নেই, বরং আছে এক লড়াকু মেয়ের গল্পের গর্ব। যে গ্রাম একসময় মেয়েকে ঘর থেকে বের হতে ভয় পেত, আজ সেই গ্রামের মেয়েলাই বিকেলে দল বেঁধে পাঠাগারে আসে। মেহেরিন আগের মতোই জেলার দায়িত্ব সামলাচ্ছেন, তবে এখন তার কাজের ধরনে এসেছে এক অদ্ভুত দৃঢ়তা। একদিন বিকেলে তিনি সরকারি কাজ সেরে ফেরার পথে ঠিক সেই কাঁচা রাস্তাটির কাছে এসে থামলেন। আজ আর কালবৈশাখীর মেঘ নেই, আকাশটা শরতের নীল রঙে উজ্জ্বল। বাতাসের শো শো শব্দে এখন আর শকুনের আর্তনাদ নেই, আছে ঝিঝি পোকার ছন্দ। গাড়ি থেকে নেমে মেহেরিন সেই রাস্তার ধারে একা কিছুক্ষণ দাঁড়ালেন। তার মনে পড়ে যাচ্ছিল সেই রাতের প্রতিটি ক্ষত, প্রতিটি আঘাতের কথা। তিনি জানেন শরীর থেকে সেই চিহ্নগুলো হয়তো মুছে গেছে, কিন্তু মনের কোণে কোথাও না কোথাও সেই অন্ধকার ঘরটি আজও রয়ে গেছে। তবুও তিনি আজ শান্ত, কারণ তিনি হেরে যাননি, তিনি লড়েছেন এবং জিতেছেন। হঠাৎ তার পেছনে এক কিশোরীর কণ্ঠ শোনা গেল, ম্যাডাম। মেহেরিন ঘুরে দেখলেন মাধবপুর গ্রামেরই এক স্কুল পড়ুয়া মেয়ে, তার হাতে একগুচ্ছ বুনো ফুল। মেয়েটির চোখে ভয় নেই, আছে সীমাহীন শ্রদ্ধা। সে ফুলগুলো মেহেরিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ম্যাডাম, আমরা বড় হয়ে আপনার মতো হতে চাই। আপনি শিখিয়েছেন আমরা অসহায় নই। মেহেরিনের চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল। এটি কষ্টের নয়, এটি প্রাপ্তির জল। তিনি মেয়েটির মাথায় হাত রেখে মৃদু হাসলেন। তিনি বুঝতে পারলেন তার সেই রাতের ব্যক্তিগত সংগ্রাম আজ এই জেলার হাজারো মেয়ের সাহসে পরিণত হয়েছে। সন্ধ্যার শান্ত পরিবেশে মেহেরিন বারান্দায় বসলেন। মা এক কাপ চা নিয়ে এসে পাশে দাঁড়ালেন। মা বললেন, মা, তুই এখন রাতে একা বারান্দায় বসে থাকতে ভয় পাস না? মেহেরিন চায়ে চুমুক দিয়ে আকাশের দিকে তাকালেন। চাঁদ উঠেছে আকাশে। তিনি শান্ত স্বরে বললেন,
ভয়কে আমি সেই রাতেই জেলের ঘানিতে পিষে মেরে ফেলেছি মা। যে নারী একবার নিজের অন্ধকারকে জয় করতে পারে, দুনিয়ার কোনো ঝড় তাকে আর টলাতে পারে না। টেলিভিশনের সংবাদে তখন দেখানো হচ্ছে রাকিব আর সজীবদের জেলখানায় কঠোর পরিশ্রমের দৃশ্য। তাদের দম্ভ এখন ধুলোয় মিশে গেছে। তারা আজ বুঝতে পেরেছে যে আইনের জাল থেকে বাঁচা সম্ভব নয়। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় মেহেরিন তার ডায়েরিতে লিখছেন, ঝড় আসবেই, জীবনকে তছনছ করতে চাইবে, কিন্তু মনে লেখো, আমরা ভুক্তভোগী হওয়ার জন্য জন্মাইনি, আমরা লড়ার জন্য জন্মেছি। রাত যত গভীর হয়, ভোরের সূর্য ততই কাছে আসে। আমি মেহেরিন সুলতানা, আমি কোনো অন্ধকারের কাছে হার মানিনি আর কোনো দিন মানব না।